আজ আপনাদের দেখাবো পূর্ব মেদিনীপুরের একটা অল্প চেনা সমুদ্র সৈকত। সঙ্গে থাকবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে উল্লেখিত বিখ্যাত কপালকুণ্ডলার কালী মন্দির। এছাড়া রয়েছে আরেকটি সুন্দর ফিশিং হারবার। কলকাতা থেকে সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসবার জন্য এই জায়গাটি মন্দ নয়। কলকাতা থেকে এই সমুদ্র সৈকতের দূরত্ব 160 কিলোমিটার। এই ভিডিওতে দেখবেন সেই অল্প চেনা সমুদ্র সৈকত, বঙ্কিমচন্দ্রের লেখা কপালকুণ্ডলা উপন্যাসে উল্লেখিত কালী মন্দির ও পেটুয়াঘাট মৎস্য বন্দর। কিভাবে এই সমস্ত জায়গাগুলিতে যাবেন, কোথায় থাকবেন ইত্যাদি সমস্ত খবর পাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরো দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার শুরু করছি আজকের ভ্রমণ কাহিনী। আমরা যাত্রা শুরু করে দিলাম। আমরা যাব, আগেই বলেছি আপনাদের, একটা সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতটা হচ্ছে মিদনাপুরের কাঁথির কাছাকাছি। তো আমরা হুগলির শ্রীরামপুর থেকে যাত্রা করছি। দূরত্ব প্রায় 180 কিলোমিটার, ঘন্টা 5 লেগে যাবে। তো সঙ্গে থাকুন। তো চলুন আমাদের সঙ্গে সেই সমুদ্র সৈকতটা দেখতে। চলে এসেছি কোলাঘাটে, একটু চা পানের বিরতি। একটু চা খেয়ে নিয়ে আবার আমরা যাত্রা শুরু করব। চলে এসেছি আনন্দ রেস্টুরেন্টে। কিছু স্ন্যাক্সের সঙ্গে একটু চা খেয়ে আমরা আবার যাত্রা শুরু করব। এই রেস্টুরেন্টের সামনে রয়েছে একটা সুন্দর নার্সারি। এর কালেকশানগুলো আপনাদের একটু দেখিয়ে নিই। এটা কোলাঘাটে, আপনারা NH-16 দিয়ে আসতে গেলে, মিদনাপুরের দিকে যেতে গেলে এই আনন্দ রেস্টুরেন্টটা পড়বে। এখানে রয়েছে সুন্দর নার্সারি। চলে এসেছি সেই আনএক্সপ্লোর্ড যে অফবিট সমুদ্র সৈকত, সেই অফবিট সমুদ্র সৈকতে। এবার আমি নামটা আপনাদের কাছে এক্সপোজ করছি। এটা হলো বাকিপুর সমুদ্র সৈকত। এখানে সমুদ্র অনেকটাই দূরে। এখন ভাটা রয়েছে। 3:30 জোয়ার, এখন 3টে বাজে। 3:30 জোয়ার আসবে। জোয়ার আসলে একটু জলটা কাছে হবে। নির্জন সৈকত যারা ভালোবাসেন, নিভৃতে যারা বসে সমুদ্রের পাড়ে কিছুক্ষণ সময় কাটাতে চান, তাদের জন্য এই বাকিপুর সমুদ্র সৈকত হচ্ছে আদর্শ। এটা দীঘা, পুরী, মন্দারমণির মতো প্রচুর জনসমাগমপূর্ণ বিচ নয়। প্রচুর মানুষের হইচই এখানে নেই। নির্জনে বসে একটু সময় কাটাবার জন্য এই বিচ হচ্ছে আদর্শ বিচ। বাকিপুরে একটা সুন্দর বসবার ঘাট বানানো আছে। এই পাশ দিয়ে, এর পাশ দিয়ে সুন্দর হাঁটবার পথ রয়েছে। এখান দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে যেখানে জল আছে ততটা দূরে যাওয়া যাবে, সেদিকে আমরা হেঁটে চলেছি। আজকে একটু মেঘলা রয়েছে, তাই ভিজিবিলিটি অতটা ক্লিয়ার নয়। সকালে অল্প অল্প বৃষ্টি হয়েছে। আমরা একটু এগিয়ে যাব, সমুদ্রের জল যেখানে আছে সেখানে। তো এগিয়ে চলেছি আমরা। নিচে নামবো আমরা, নেবে সমুদ্রের জল যেখানে আছে সেখানে যাওয়ার চেষ্টা করব।
এই বাকিপুটের সমুদ্র সৈকতে ঢেউ অতটা নেই, খুবই হালকা। এমনিতে শীতকালে ঢেউ তুলনামূলকভাবে কমই থাকে। তারপরে এখন ভাটা চলছিল, এখন জোয়ার আসবে, আস্তে আস্তে জল বাড়ছে, ঢেউটা কম। বাকিপুট বিচ ঘুরতে এলে কয়েকটি কথা মাথায় রাখবেন। যদি দীঘা বা পুরীর মতো প্রচুর ঢেউ এই বিচে আছড়ে পড়বে আর আপনি সেই ঢেউয়ের সঙ্গে খেলবেন, ইচ্ছে মতো যে কোনো সময় বিচে এসে স্নান করবেন, এটা ভেবে থাকেন, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ এখানে কেবলমাত্র জোয়ারের সময় একেবারে সামনে জল পাওয়া যায়, কিন্তু ঢেউয়ের তীব্রতাও খুব একটা থাকে না। মোটামুটি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জোয়ার থাকায় জল সামনে থাকবে, আবার বিকেল 5টার পর জল কাছে আসবে। নিরিবিলি সমুদ্র সৈকত ভালো লাগলে এখানে আসবেন, কিন্তু সন্ধ্যের পর বিচের ধারে একেবারেই ঘোরাঘুরি করবেন না। সূর্যাস্তের পর আপনার হোটেল বা রিসর্টের এলাকায় চলে যাবেন। প্রয়োজনীয় জিনিসপত্র যদি কিছু কেনার থাকে, তা কিন্তু আপনাকে কিনে আনতে হবে কাঁথি থেকে, কারণ এই সমুদ্র সৈকতের ধারে কাছে খুব ভালো দোকানপাট কিছু পাবেন না। হয়তো চা বা কিছু স্ন্যাক্স পাওয়া যেতে পারে। এখান থেকে খুব ধারে কাছে দেখে নিন জুনপুট, বগুড়ান জলপাই সমুদ্র সৈকত, তাজপুর বিচ ও মন্দারমণি বিচ। এবার ভ্রমণ স্থানগুলির লোকেশনটা একটু দেখে নেওয়া যাক। কাঁথি বা কন্টাই থেকে জুনপুট রোড ধরে দক্ষিণ পূর্বে বেশ কিছুটা এসে বাঁদিকে ঘুরে ডাইক রোড ধরে উত্তর পূর্বে কিছুটা এগিয়ে সমুদ্রের পাড়ে হলো বাকিপুট সি বিচ। দূরত্ব কাঁথি থেকে 16 কিলোমিটার। বাকিপুট সমুদ্র সৈকত থেকে উত্তরে এগিয়ে দৌলতপুর মোড় থেকে ডাইনে পেটুয়াঘাট রোড ধরে মোট 3 কিলোমিটার এগিয়ে দরিয়াপুর কপালকুণ্ডলা মন্দির। কপালকুণ্ডলা মন্দির থেকে 1 কিলোমিটার এগিয়ে হলো দরিয়াপুর লাইট হাউস, আর এই দরিয়াপুর লাইট হাউস থেকে আরও 3 কিলোমিটার এগিয়ে গেলে শেষ প্রান্তে হলো পেটুয়াঘাট ফিশিং হারবার। বাকিপুট সি বিচ দেখে আমরা এগিয়ে চললাম পেটুয়াঘাটের দিকে। প্রথমে চলে এলাম দৌলতপুর মোড়ে। এখান থেকে পেটুয়াঘাট রোড ধরে প্রায় 2 কিলোমিটার এগিয়ে চলে এলাম দরিয়াপুরে কপালকুণ্ডলা মন্দির দেখতে। আমি চলে এসেছি কপালকুণ্ডলা মন্দিরের সামনে। কন্টাই থেকে রসুলপুর রোড ধরে পেটুয়াঘাটের দিকে যে রাস্তাটা গেছে, পেটুয়াঘাট রোডের সাইডে রয়েছে বহু প্রাচীন কপালকুণ্ডলা মন্দির। এই কপালকুণ্ডলা মন্দিরের খ্যাতি কিসের জন্য? না, বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে এই মন্দিরের কথা উল্লেখ আছে। নবকুমার যে এই আনন্দমঠের নায়ক, এই মন্দিরে এসে একজন কাপালিকের হাতে আক্রান্ত হয়েছিলেন
তো সেই ইতিহাস রয়েছে, তা আমরা দেখে নিই সেই প্রাচীন কপালকুণ্ডলা মন্দির দরিয়াপুরে অবস্থিত। দাদা আরেকবার একটু বলবেন কাইন্ডলি, কাহিনীটা একটু বলুন না দাদা। কাহিনীটা হচ্ছে গিয়ে বঙ্কিমচন্দ্র যখন ওই কপালকুণ্ডলা কালী মন্দিরের একটা প্রত্যাবন্ধী একটা তিনি কাল্পনিক বই লিখেছিলেন। আনন্দমঠ ওইখানটায় দারিয়াপুরে ওইখানটায় ছিল প্রাইমারি স্কুল ছিল। আচ্ছা, এই দিকটায় ওই দিকটায় ওই যে আইলা বিল্ডিংটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানটায় তিনি একটা ডাক বাংলো থাকতো, ডাক বাংলোতে এসে তিনি ওখানটা থাকতেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তো, ডেপুটি ম্যাজিস্ট্রেট নেগুয়া থেকে আসতো, এসে এইখানটায় 2-3 দিন থাকতো, দিয়ে ঘোড়ায় চেপে, ওটা বালুয়াড়িয়া রাস্তা ছিল, গিয়ে রসলপুর নদীতে ওইখানটায় বসে বসে কাল্পনিক একটা বই লিখেছিলেন, তার নাম দিয়ে গেছে কপালকুণ্ডলা কালী মন্দির। কিন্তু কাপালিকের মন্দির ছিল বটে, সেটা ছিল একবারে দক্ষিণে, মানে এখন বঙ্গোপসাগরে পড়ে গেছে সেটা কিন্তু কাপালিক কিন্তু একবারে সত্য বাস্তব এই কথাটা বলেছে। কাপালিকের সঙ্গে 3 দিন ওইখানটা মন্দির মানে এতে আসতো, ডাক বাংলোতে এসে তাকে ডাকতো, এই ভয়ে তিনি বেরোতেন না বঙ্কিমচন্দ্র। রাস্তার ধারে যে কপালকুণ্ডলা লেখা মন্দিরটা দেখা যাচ্ছে, এটা প্রাচীন কপালকুণ্ডলা মন্দির নয়, এটা 3-4 বছর আগে বানানো। অরিজিনাল মন্দিরটা এই ডাউনের রাস্তা দিয়ে 300 মিটার এগোলে আপনারা পেয়ে যাবেন বাঁদিকে। আমি সেই মন্দিরটা গিয়ে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাবো এই মন্দিরের, নতুন কপালকুণ্ডলা মন্দিরের পিছন দিকে রয়েছে একটি শিব মন্দির এবং একটি প্রাচীন বটগাছ। এটা আমরা দেখে আস্তে আস্তে ওই সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাব প্রাচীন 200 বছর আগেকার বঙ্কিমচন্দ্রের উপন্যাসে উল্লেখিত কপালকুণ্ডলার মন্দিরে। কপালকুণ্ডলা মন্দিরের পিছনে রয়েছে একটি শিব মন্দির, যদিও এটা ততটা প্রাচীন শিব মন্দির নয়, পরবর্তীকালে করা। কপালকুণ্ডলা মন্দিরের অনেক পরে এটা নির্মাণ করা হয়েছে। এই মাঠে হাট বসে, সোমবার আর শুক্রবার এখানে হাট বসে। এখানে হাটতলার মাঠে রয়েছে একটা প্রাচীন বটবৃক্ষ, যেটা ভাবা যায় না যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এই সমস্ত এলাকায় বিচরণ করে বেড়াতেন। তিনি সামনে যে রোড আছে দরিয়াপুর পেটুয়াঘাট রোড, সেই রোড দিয়ে তিনি নদীর ধারে, রসুলপুর নদীর ধারে গিয়ে বসতেন এবং সুন্দর পরিবেশে বসে সাহিত্য রচনা করতেন। আমরা সেই দরিয়াপুর লাইট হাউস, পেটুয়াঘাট, এই সমস্ত জায়গাগুলো আস্তে আস্তে দেখে নেব। গ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি অরিজিনাল কপালকুণ্ডলা মন্দিরটি দেখতে, খুব প্রাচীন মন্দিরটি দেখতে। মেন রাস্তার মোড় থেকে বেশ কিছুটা হেঁটে, প্রায় 200-300 মিটার হেঁটে আসতে হয় এই মন্দিরটা। তো আমরা দেখব সেই প্রাচীন কপালকুণ্ডলা মন্দিরটি। রাস্তার মোড়ে একটি মন্দির বানানো হয়েছে, সেটি প্রকৃতপক্ষে কপালকুণ্ডলা মন্দির নয়, পরবর্তীকালে বানানো। আসল মন্দির হচ্ছে, আমরা এইবারে প্রবেশ করব, আসল মন্দিরে আমরা এইবার প্রবেশ করব। এইবার আমরা মূল কপালকুণ্ডলার মন্দিরে প্রবেশ করছি। এটাই ছিল জঙ্গলের মধ্যে সেই প্রাচীনকালে তৈরি কপালকুণ্ডলার মন্দির। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের উপন্যাসে যে মন্দিরের কথা উল্লেখ আছে, যেখানে নবকুমারকে এনে রেখে দেওয়া হয়েছিল, সেই প্রাচীন মন্দির হচ্ছে এই কপালকুণ্ডলা মন্দির। আগে এই সমস্ত জায়গায় জঙ্গল ছিল, বাঘ ঘুরে বেড়াতো, অন্যান্য জন্তু জানোয়ারও ছিল। বর্তমানে সব বাড়িঘর তৈরি হয়ে গেছে এখানে। কত পুরনো হবে এই মন্দিরটা? 200 বছর। আমি বলি, সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়ল, ভিড়ার পরে রান্না হবে, জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না।
নৌকো লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি যাওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে এসে ইতিহাস তিনি এইখানেই লিখেছিলেন। আর এইখানেই কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানেই রঞ্জিত মল্লিক, মৌ, অমৃতেশ বন্দ্যোপাধ্যায় এইখানেই শুটিং করেছিল। আমি বাবু আপনাদের একটা জিনিস, ঠাকুর দেখাতে পারছি না কেন, করোনার জন্য ঠাকুর ঢোকাতে পারেনি। 8 দিন হলো তা এসডিও, বিডিও এবং মন্ত্রী, পুলিশ সহ এসে তারা নকশা মাপ ঝুপ করে নিয়ে চলে গেছে। তারা ঠাকুর ঢুকাবে এবং আচ্ছা, আমরা যে প্রথমে যে মন্দিরটা দেখলাম, বাজারে কালী মন্দির লেখা আছে কপালকুণ্ডলা, না ওখানে কপালকুণ্ডলা লেখা আছে কপালকুণ্ডলা। ওটা অনেক পরে তৈরি, সেটা কত, আজ 3 বছর তৈরি। আমরা যখন এসেছি তখন ছিল না। এইটাই নবকুমারকে আটকানো ছিল এইখানে, তাকে এই পথটা দিয়ে নিয়ে পালিয়ে গেছে, এই পথটা দিয়ে। হ্যাঁ, নবকুমারকে এই পথটা দিয়ে নিয়ে পালিয়ে গেছে। কপালকুণ্ডলা মন্দির দেখে এগিয়ে চললাম পেটুয়াঘাট রোড ধরে আরো কিছুটা সামনের দিকে। বাঁদিকে পড়ল দরিয়াপুর বাতিঘর বা লাইট হাউস। এই লাইট হাউসটি 100 বছরেরও বেশি পুরনো। এর আগে এখান থেকে 1 কিলোমিটার দূরে ছিল প্রাচীন লাইট হাউসটি, যেটি 1943 সালের তৈরি ছিল। তবে সেটি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এখানে 1964 সালে কংক্রিটের এই টাওয়ারটি তৈরি করা হয়েছিল। এই বাতিঘরে 230 ভোল্টের এবং 70 ওয়াটের মেটাল হ্যালাইড ল্যাম্প রয়েছে এবং এটি স্থাপন করা হয়েছিল 1999 সালে। বর্তমান লাইট হাউসটি 98 ফুট উচ্চতা যুক্ত। এই টাওয়ারের লাইট প্রায় 19 নটিক্যাল মাইল দূর থেকে দৃশ্যমান হয়। দরিয়াপুর লাইট হাউস থেকে 2 কিলোমিটার এগিয়ে পেটুয়াঘাট রোড ধরে একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেলাম পেটুয়াঘাট ফিশিং হারবারে। এখানে রয়েছে রসুলপুর নদী। এই নদীর পাড়ে রয়েছে ফেরিঘাট। এই ফেরিঘাট পেরিয়ে ওপারে যাওয়া যায় হিজলিতে। রসুলপুর নদীর পাড়ে দাঁড়িয়ে আছে প্রচুর ফিশিং ট্রলার। বরফ লোড করে এই ট্রলারগুলি মাছ ধরবার জন্য রেডি হচ্ছে। এরা মাছ ধরতে গেলে মোটামুটি 20 দিন থেকে 30 দিন সময় লেগে যায় ফিরে আসতে। এই ট্রলারগুলি রসুলপুর নদী দিয়ে হুগলি নদী হয়ে একেবারে চলে যাবে সমুদ্রে।
এবার বলি বাকিপুটে পৌঁছবেন কিভাবে। কলকাতা থেকে সড়ক পথে বাসে করে বা গাড়িতে অথবা হাওড়া থেকে ট্রেনে চলে আসুন কাথি বা কন্টাইতে। কাথি থেকে মাত্র 16 কিলোমিটার দূরে বাকিপুট সমুদ্র সৈকত। কাথি থেকে শেয়ার গাড়িও পাবেন বাকিপুটে আসবার জন্য। এছাড়া কাথি থেকে একটা অটো রিজার্ভ করে অথবা প্রাইভেট গাড়ি রিজার্ভ করে ঘুরে যেতে পারেন এই বাকিপুট সমুদ্র সৈকত, দরিয়াপুর লাইট হাউস এবং পেটুয়াঘাট ফিশিং হারবার, তার সঙ্গে সঙ্গে কপালকুণ্ডলা মন্দির। এবার বলি এখানে থাকবেন কোথায়। থাকবার সবচেয়ে ভালো জায়গা হলো কাথি। কাথি শহরে অনেক ভালো ভালো হোটেল রয়েছে। আর যদি সমুদ্র সৈকতের আশেপাশে থাকতে চান তবে একমাত্র ভালো অপশন হলো গোল্ডেন সাইন ঝিনুক রেসিডেন্সি। একেবারে সমুদ্রের ধারে ঝাউবনের মধ্যে অবস্থিত এই বাকিপুট সমুদ্র সৈকতের একেবারে নিকটে। এর বুকিংয়ের জন্য যোগাযোগ হলো 9434161040 অথবা 6294943315। এতক্ষণ আপনারা বাকিপুট সমুদ্র সৈকত ও দরিয়াপুর পেটুয়াঘাট এই সমস্ত এলাকার ভিডিওটি দেখলেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।